প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জিসিমফিক্স ল্যাব থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন। তো আজকে থামলাইন থেকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আজকে কোন টপিকের উপর আমরা কথা বলতে যাচ্ছি। আজকের বিষয়টা হচ্ছে ডিভাইডার সার্কিট। ডিভাইডার সার্কিট কি বা কিভাবে কাজ করে বা সেটা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা নিয়ে আপনাদের মাঝে আজকে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটা খুবই হেল্পফুল একটি ভিডিও, খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন বা শিখতে পারবেন। আজকের এই টপিকটা যদি আপনি জানেন তাহলে আপনি কিন্তু এক ধাপ এগিয়ে যাবেন, যেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজের মধ্যে সেটা হচ্ছে একটা পার্ট। তো অ্যাডভান্স লেভেলের কাজের কিন্তু শেষ নেই এখানে, কিন্তু সার্ভিসিং জগতে এখানে আপনার কাজের অ্যাডভান্স লেভেল বা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কাজের কোনো শেষ নেই। তো সেই ক্ষেত্রে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব যে ডিভাইডার সার্কিট কি বা ডিভাইডার সার্কিট কিভাবে কাজ করে সেটা বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব। তবে আপনাদের মাঝে একটা কথা বলতে চাই, যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। একটা বিষয় কি, আমি রিসেন্টলি দেখতে পারলাম আপনারা আমার যে ইম্পর্টেন্ট যে ভিডিওগুলো, যেগুলো কার্যকরী ভিডিও আপনাদের জন্য কাজে আসে, যেগুলো থেকে আপনারা কিছু শিখতে পারেন, থামলাইন থেকে ওই ভিডিওগুলো দেখেন। আর রিসেন্টলি মাঝখান দিয়ে অনেকদিন একটা গ্যাপ গেছে, সেটা কেন গেছে সেটা হচ্ছে আমার যেই ফোনে আমার জিমেল ছিল বা ইউটিউব ছিল, ওই ফোনটার ডিসপ্লে ড্যামেজ হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি। সমস্যা থাকতেই পারে, তাই না? তো অনেকে বলছেন যে আমি বারবার অজুহাত দেখাই, আসলে ভাই বিষয়টা ওইরকম না। আমি বারবার অজুহাত দেখাচ্ছি, বিষয়টা এরকম না। তো আজকে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনারা যখনই দেখেন আমার কোনো স্টুডেন্টের ভিডিও, সেক্ষেত্রে ভিডিওটা দেখেন না। আমি কিন্তু এই যে দেখা গেছে আপনার ইনলাইট যে ইটা বলে, যেটা হচ্ছে আপনার থামলাইন, হ্যাঁ, যে ভিডিও দিলাম একটা কিন্তু থামলাইন দিলাম আরেকটা, সেটা করলে কিন্তু ভিডিওতে অনেক ক্লিক আসে বা ভিডিও র্যাঙ্ক হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ওই কাজটা করি না, যেটা সত্য যেটা বাস্তব সেটি আপনাদের কাছে শেয়ার করি। তো আপনারা দেখলাম আপনাদের উপকারে যেগুলো আসে সেটি আপনারা দেখেন, যেটা আপনার উপকারে আসে না সেটা আপনারা দেখেন না। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন। আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, সেটা আমার স্টুডেন্টের ভিডিও হতে পারে, সেটা আপনাদের কোনো ক্লাস হতে পারে। তো আসলে মনটা কখন নষ্ট হয়ে যায়, যখন আপনারা দেখি যে ক্লাসের ভিডিওগুলো, যে শিক্ষণীয় ভিডিওগুলো আপনারা একটু বেশি দেখেন, আর যেগুলো দেখা গেছে আমার স্টুডেন্টের ভিডিও কিছু আমি প্রকাশ করতে চাই বা কিছু শেয়ার করতে চাই আপনাদের মাঝে, সেগুলো খুবই কম দেখেন আপনারা। তো সেটা অনেক কষ্ট লাগে, আর যে কারণে ভিডিও বানানোর আগ্রহটা কমে যায়। তো যাই হোক, আর আমরা কথা বলছি না, আমরা এখানে আজকের ভিডিওটা শুরু করতে চাচ্ছি। যে আমরা আজকে ডিভাইডার সার্কিট কি সেটা আগে একটু যদি কথা বলি। এখানে আমি একটা ড্রয়িং করে রাখছি, হয়তো বা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে একটা ড্রয়িং করে আমি রেখেছি আপনাদের জন্য। তো এই ড্রয়িংটা দ্বারা আজকে আপনাদেরকে কমপ্লিটলি বুঝাবো। তো আগে আমরা বলে নেই যে ডিভাইডার সার্কিট কি বা ডিভাইডার সার্কিট কি করে। ডিভাইডার সার্কিট হচ্ছে এমন একটা সার্কিট যেটা আপনার ভোল্টেজকে ভাগ করে। ডিভাইডার সার্কিটের কাজ হচ্ছে ভোল্টেজকে ভাগ করে দেওয়া। যেমন দেখা গেছে আপনার কোনো একটা জায়গায় নির্ধারিত একটা ভোল্টেজ প্রয়োজন, তো সেই ক্ষেত্রে এই ডিভাইডার সার্কিট ওই ভোল্টেজটাকে আপনাকে ভাগ করে দিবে। আর ওইটা কত ভোল্টেজ প্রয়োজন বা ইনপুট ভোল্টেজ আপনি কত দিবেন সেটার উপরে ডিপেন্ড করে ডিভাইডার সার্কিটটা আপনাকে ভোল্টেজটা ভাগ করে দিবে। আমরা টেকনিশিয়ান হিসাবে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভোল্টেজ প্রয়োজন হয়, হ্যাঁ, কম বেশি ভোল্টেজ প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা কাস্টমাইজ করতে পারি না। তো আজকের ভিডিওটা দেখলে আপনি আপনি নিজের মতো করে ভোল্টেজ কাস্টমাইজ করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে। তো ভোল্টেজের মধ্যে এখানে কিন্তু দুইটা ভোল্টেজ আছে, একটা হচ্ছে স্লিপিং ভোল্টেজ আর একটা হচ্ছে মানে অলওয়েজ ভোল্টেজ। অলওয়েজ বলতে মানে যেটা সবসময় থাকে, আর স্লিপিং বলতে যেটা সাময়িক সময়ের জন্য আসে। তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব যে ডিভাইডার সার্কিটটা কিভাবে কাজ করে। তো চলুন আমরা ডিভাইডার সার্কিটের লক্ষণ দেখে নিই, যে স্কিমেটিক দেখে কি দেখে আমরা বুঝতে পারবো যে এটা ডিভাইডার সার্কিট বা এটা ডিভাইডার সার্কিট হিসাবে কাজ করে। আর এই ডিভাইডার সার্কিট বেশিরভাগই আপনার দেখা গেছে বিভেট লাইনে কাজ করে। বিভেট লাইনে বা আইসি সেকশনে ডিভাইডার সার্কিটটা বেশিরভাগই কাজ করে। তো এখন দেখুন আমার এই হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা স্কিমেটিকে আছি। এটা হচ্ছে একটা চার্জিং আইসি। আপনারা যদি একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে আমাদের একটা চার্জিং আইসি, হ্যাঁ। তো কারণ এই যে দেখুন এখানে কিন্তু বিবাস ইন হয়েছে, যে বিবাস ইন হয়েছে। তো হওয়ার পর এখানে যদি ডিভাইডার সার্কিট নিয়ে যেহেতু কথা বলছি, তো সেই ক্ষেত্রে আমরা ডিভাইডার সার্কিট নিয়ে আপনাদের মাঝে
আলোচনা করব। হ্যাঁ, তো ডিভাইডার সার্কিট বলতে এখানে দেখুন, তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন 11 নম্বর পিন থেকে একটা লাইন এখানে আসছে, আসার পর এখানে দুইটা রেজিস্টর। এই সিম্বলগুলো হচ্ছে রেজিস্টর। আপনাকে আগে সিম্বল চিনতে হবে যে কোন সিম্বলটা কোন কম্পোনেন্টের। তো এখানে দেখুন এই সিম্বলটা হচ্ছে রেজিস্টরের একটা সিম্বল, এবং কি এখানে একটা সিম্বল আছে সেটাও রেজিস্টরের একটা সিম্বল। আর এখানে যদি আমরা এই সিম্বলটা নিয়ে কথা বলি, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে একটা সিম্বল আছে, লেখা আছে গ্রাউন্ড, এখানে একটা সিম্বল, এটাও গ্রাউন্ড। তো এই সিম্বলগুলো হচ্ছে গ্রাউন্ডের। এই রেজিস্টরটা এক প্রান্তে গ্রাউন্ডে আছে, আরেক প্রান্ত আইসা এই রেজিস্টরের সাথে এক হইছে, এবং কি এই রেজিস্টরের এই প্রান্ত কোনো আরেক পাশে গিয়া কানেক্ট হইছে, মানে কোন এক পাশে গিয়ে এই রেজিস্টরের প্রান্তটা লাগছে, মানে এখানে একটা ভোল্টেজ আসছে এই সাইড থেকে। তো যাই হোক, এই রেজিস্টর বা এই ডিভাইডার সার্কিটটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে ড্রয়িং এর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, বা ডিভাইডার সার্কিট কিভাবে ভোল্টেজটাকে ভাগ করে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটাকে কোনো প্রকার স্কিপ করবেন না। তো দেখুন এখানে আমি অলরেডি তিনটা রেজিস্টর এখানে আমি ড্রয়িং আকারে রেখে নিচ্ছি। দুইটা রেজিস্টর দিয়ে ডিভাইডার সার্কিট তৈরি হয়। তো আমি এখানে বোঝানোর জন্য আপনাদেরকে তিনটা রেজিস্টর রাখছি। এখানে কিন্তু আমরা একটা রেজিস্টর দিয়ে যে ভোল্টেজটা প্রয়োজন, আমাদের ডিভাইডার সার্কিট থেকে যে ভোল্টেজটা আউটপুট প্রয়োজন, সেটা এই রেজিস্টরের মাধ্যমে আমরা দিব। তো এখানে দেখুন, এখানে এটা হচ্ছে পাওয়ার আইসি, আর এটা হচ্ছে সিপিইউ। হ্যাঁ, আর এখানে তিনটা রেজিস্টর আছে। এখানে তিনটা রেজিস্টরের মধ্যে একটা হচ্ছে R1 দিলাম চিনার জন্য, আর হচ্ছে R2 দিলাম সেটাও চিনার জন্য, আর এখানে এখানে দিলাম ফাইবার, মানে 5 ওহমস। আর বলতে এখানে ফাইবার বলতে ওহমস বোঝাচ্ছি, আর এখানে 10K মানে 10 কিলো ওহমস, আর এখানে হচ্ছে 100 কিলো ওহমস। আর এটা একটা ব্যাটারি কানেক্টর। ঠিক আছে, একটু লক্ষ্য করুন, এই R1 রেজিস্টরটাকে আমরা যেই নামে চিনি ডিভাইডার সার্কিটের ক্ষেত্রে, R1 যে রেজিস্টরটা সেটা হচ্ছে পুল আপ, পুল আপ রেজিস্টর বলে থাকে এই রেজিস্টরটাকে। আর R2 যে রেজিস্টরটা সেটাকে বলে থাকে পুল ডাউন। আর এই R2 রেজিস্টরটার এক প্রান্তে থাকবে গ্রাউন্ডের সাথে। আমরা যদি আপনাদেরকে স্কিমেটিক একটু দেখাই, সেটা হচ্ছে R2 এর ক্ষেত্রে এই যে এই রেজিস্টরটা, বলে ভাই এখানে তো কোথাও R2 রেজিস্টর নেই। R2 নেই যেহেতু এটা গ্রাউন্ডের সাথে এক প্রান্ত জড়িত আছে, এটাকে আপনি ধরে নিতে হবে এটা R2 রেজিস্টর। আর এটা যেহেতু কোনো প্রান্তে গ্রাউন্ড নেই, সেই ক্ষেত্রে এটা হচ্ছে R1 রেজিস্টর, মানে হচ্ছে পুল আপ, আর এটা হচ্ছে পুল ডাউন। তো এখন আসুন, পুল ডাউন যে রেজিস্টরটা সেটা কি করে, বা পুল আপ যে রেজিস্টরটা এটা কি করে, আমরা একটু বিস্তারিত দেখে নিই। তো পুল আপ যেটা রেজিস্টর, যেটা হচ্ছে R1 রেজিস্টর, R1 রেজিস্টরের মধ্যে একটা ভোল্টেজ আসে, সেটা আসে ধরুন এটা পাওয়ার আইসি থেকে আসতে পারে, বা আপনার দেখা গেছে চার্জিং আইসি থেকে আসতে পারে। তো এখানে যদি আমরা দেখাই, ধরুন এখানে আমি একটা পাওয়ার আইসি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট এঁকে নিচ্ছি। তো এখানে আমরা এই পাওয়ার আইসি থেকে একটা ভোল্টেজ দিচ্ছি, এটা হচ্ছে 3.8 ভোল্ট। ধরুন এখানে এটা ইনপুট হয়েছে, এই ভোল্টেজটা এই পাওয়ার আইসি থেকে ইনপুট হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমরা এটাকে দাগটাকে সোজা করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা তাহলে এই পাওয়ার আইসি থেকে ইনপুট হচ্ছে কত ভোল্ট, 3.8 ভোল্ট। তো 3.8 ভোল্ট যেহেতু ইনপুট হয়েছে, এখানে কোথায় হয়েছে, এটা হচ্ছে R1 রেজিস্টরে। তো R1 রেজিস্টরটা কি হচ্ছে, R1 রেজিস্টরটা দিয়ে লাইনটা, ওইটা যদি আমি একটু বুঝাইতে যাই আপনাদেরকে, এই যে দেখুন যদি আমি স্কিমেটিকে যাই, এখানে দুইটা রেজিস্টর এক হইছে, হইয়া একটা দিয়ে ভোল্টেজ ইন হইছে, আর একটা দিয়ে ভোল্টেজটা কিছু ভোল্টেজ গ্রাউন্ডে চলে যাচ্ছে, যেটা হচ্ছে R2 যে রেজিস্টরটা, ওই রেজিস্টর দিয়ে গ্রাউন্ডে কিছু ভোল্টেজ নিয়ে যাচ্ছে। তো এখানে দেখুন, এটা আমি একটা ব্যাটারি কানেক্টর রাখছি বোঝানোর জন্য, যে ব্যাটারিতে বেশিরভাগ কিন্তু এগুলো ইউজ হয়। অনেক সময় R2 রেজিস্টরটা ব্যাটারির সার্কিটে থাকে, অনেক সময় লজিকে থাকে, অনেক সময় লজিক রিবনে থাকে, অনেক সময় মেইন পিসিবিতেও থাকে। তো এখানে ব্যাটারিতে থাকলে কি হয়, ধরুন R1 এ 3.8 ভোল্টেজ ইনপুট হয়েছে, হ্যাঁ, যেটা হচ্ছে 100 কিলো ওহমস। তো এটা দিয়ে কি হচ্ছে, এটা দিয়ে সরাসরি এই যে দেখুন এখানে হলুদ যে কালারটা আছে, এটা দিয়ে এখানে কিন্তু সরাসরি ভোল্টেজটা ব্যাটারি কানেক্টরে আসছে, এটা একটা ব্যাটারি কানেক্টর। ঠিক আছে, এটা একটা ব্যাটারি কানেক্টর। তো
তো এই যে ভোল্টেজটা আসলো সেটা হচ্ছে কত 3.8 হয়তো বা এই প্রান্তে আসার ক্ষেত্রে ভোল্টেজটা কত হয়েছে আমি যদি একটু এখানে লিখে দিই ধরেন 3.7 হয়ে গেছে এই প্রান্তে আসার ক্ষেত্রে 3.7 ভোল্ট ধরে নিলাম 3.7 ভোল্ট কারণ যেহেতু এখানে 100 কিলো ওহমস এর একটা রেজিস্টর আছে কিছু ভোল্টেজ কমিয়ে নেবে এটা স্বাভাবিক হ্যাঁ তবে আহামরি তেমন না হালকা একটু ভোল্টেজ তো এটা কি হইলো এটা হচ্ছে ব্যাটারি কানেক্টরে আসছে আর এখান থেকে এই লাইনটা কি হচ্ছে এই লাইনটা দিয়ে আমরা যদি একটু হলুদ দাগ দিয়ে এখানে দেখিয়ে দিই এটা আবার এই রেজিস্টরে আসছে যেটা হচ্ছে 5 ওহমস রেজিস্টরে আইসা কানেক্ট হয়েছে ঠিক আছে এই যে দেখুন এই 5 ওহম রেজিস্টরে কানেক্ট হয়েছে এই লাইনটা আর এখান থেকে 5 ওহমস থেকে কি হচ্ছে লাইনটা সামনের দিকে আসছে আইসা এটা সিপিইউ তে গেছে ঠিক আছে সিপিইউ তে গেছে তো ধরুন এখন যেটা হচ্ছে বর্তমানে 3.8 ভোল্ট এখানে আসছে R1 রেজিস্টরে আইসা 3.7 হইয়া এই ভোল্টেজটা আসছে বর্তমানে ব্যাটারি কানেক্টর প্লাস 5 ওহমস এর রেজিস্টর দিয়ে সিপিইউ তে চলে যাচ্ছে কত ভোল্টেজ যাচ্ছে 3.7 ভোল্ট তো এখন সিপিইউ বুঝতে আছে যে এটা হচ্ছে একটা অস্বাভাবিক ভোল্টেজ এখানে আসছে হ্যাঁ তার মানে সিপিইউ বুঝতে পারছে অস্বাভাবিক বলতে আমি সেটা বুঝাতে চাচ্ছি ধরুন আপনি চার্জারটা লাগাইছেন চার্জার লাগানোর পর এখানে ভোল্টেজ তৈরি হয়েছে যেহেতু আপনি ব্যাটারি কানেক্ট করেন নাই সেক্ষেত্রে এখানে ভোল্টেজ তৈরি হচ্ছে 3.8 এই পুল আপ রেজিস্টরে মানে হচ্ছে R1 রেজিস্টরে এটা 2.8 হইতে পারে 1.8 হইতে পারে বা 3 ভোল্টেজ হইতে পারে 3.8 হইতে পারে সামথিং আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট আমি 3.8 লিখছি কম বেশি হইতে পারে তো এখানে চার্জার লাগানোর পর যখন ভোল্টেজটা এখানে তৈরি হইলো 3.8 আসার পরে কি হয়েছে এটা ধরুন এখানে আইসা এই ভোল্টেজটা সরাসরি ব্যাটারি কানেক্টরে আসছে ঠিক আছে আর ব্যাটারি কানেক্টরে আইসা এখান থেকে দেখা গেছে আমাদের এই রেজিস্টরটা হইয়া 5 ওহমস রেজিস্টর হইয়া সিপিইউ তে চলে গেছে তো সিপিইউ তে কত গেল ভোল্টেজ বর্তমানে 3.7 ভোল্ট 3.7 ভোল্ট হ্যাঁ তো এখন কিন্তু 3.7 ভোল্ট কোথায় যাচ্ছে ব্যাটারিতে যাচ্ছে তো আমরা এখন যদি আমরা ব্যাটারিটা কানেক্ট করি এখানে ধরুন এই রেজিস্টরটা R2 রেজিস্টরটা ব্যাটারির সার্কিটে আছে হ্যাঁ ধরুন ব্যাটারির সার্কিটে এই রেজিস্টরটা লাগানো আছে তো সেটা আমরা যদি ব্যাটারির যে সার্কিটগুলো আছে ব্যাটারির সার্কিটগুলোতে আপনি দেখতে পারবেন ওইখানে ছোট ছোট কালো কিছু রেজিস্টর থাকে হ্যাঁ তো সেইখানে আপনার দেখা গেছে অধিকাংশ ব্যাটারির ক্ষেত্রে R2 রেজিস্টরটা ওই ব্যাটারিতে দেওয়া থাকে তো এখানে দেখা গেছে যখন আমরা ব্যাটারিটা কানেক্ট করব এই ব্যাটারি কানেক্টরে তো ধরুন এটা কানেক্ট হইলো এখন ব্যাটারি কানেক্ট হয়েছে মানে এই রেজিস্টরটা কানেক্ট হয়েছে তখন কি হয়েছে ভোল্টেজটা কমে গেছে এখন কিন্তু এখানে 3.7 আর নাই কারণ এই ভোল্টেজটাকে ওই দিকে পাঠিয়ে দিচ্ছে আমি যদি একটা সিম্বল দিয়ে দিই এইদিকে ধরুন এই ভোল্টেজটাকে কি করছে বর্তমানে সে ওই দিকে পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে মানে পুরো ভোল্টেজটা পাঠাচ্ছে না আর মানে 10K রেজিস্টরে যতটুকু পাঠানোর প্রয়োজন ততটুকু ভোল্টেজ গ্রাউন্ডে দিয়ে দিচ্ছে হ্যাঁ আর এখানে বর্তমানে সিপিইউতে যতটুকু ভোল্টেজ প্রয়োজন ব্যাটারি কানেক্ট হওয়ার পর ওই ভোল্টেজটা ওইখানে যাচ্ছে কারণ ডিভাইডার সার্কিট এভাবে কাজ করে আর টু রেজিস্টরটা যখন পরবর্তীতে কানেক্ট হয়েছে হওয়ার পর এই ভোল্টেজটাকে কমিয়ে এখন এখানে একটা আউটপুট ভোল্টেজ তৈরি করছে তো কত ভোল্টেজ তৈরি হয় এখন আমরা এটা জানবো যে এখানে কত ভোল্টেজ আসবে বা আমরা কিভাবে বুঝতে পারবো কখন কত ভোল্টেজ থাকবে তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের প্রয়োজন হচ্ছে ক্যালকুলেটর তো ক্যালকুলেটর আমরা কোথায় পাবো আমরা যদি অনলাইনে যাই অনলাইনে গেলে আমরা পাবো যেমন দেখা গেছে এখানে এটা হচ্ছে আমরা যখন গুগলে লিখবো যে অনলাইন ডিভাইডার সার্কিট ক্যালকুলেটর অথবা ডিভাইডার সার্কিট ক্যালকুলেটর লিখলে এখানে আমরা এই যে ইগুলো আছে লিঙ্কগুলো আছে এগুলো দেখতে পারবো তো এই প্রথম লিঙ্কে আমরা ক্লিক করে দিচ্ছি খুব সহজ কিন্তু বিষয়টা হ্যাঁ এখানে কত ভোল্ট আউটপুট হবে এই ডিভাইডার সার্কিট থেকে কত ভোল্ট আউটপুট হচ্ছে সেটা আমরা বার করব ঠিক আছে এটা আমরা আপাতত এখান থেকে সরিয়ে দিচ্ছি কেন কারণ এই ভোল্টেজটা এখন বর্তমানে যেহেতু আমরা R2 রেজিস্টর কানেক্ট হয়ে গেছে এখন কিন্তু এই ভোল্টেজটা এখানে নেই এই ভোল্টেজটা এখন এখান থেকে গায়েব হয়ে যাবে হ্যাঁ এখান থেকে আমরা এটা সরিয়ে দিলাম তো এখন ভোল্টেজটা কত আসবে সেটা আমরা বার করব তো তার জন্য আমরা শুরুতে দেখে নিব R1 রেজিস্টর যেটা হচ্ছে পুল আপ রেজিস্টর পুল আপ রেজিস্টরে কত ভোল্টেজ ইনপুট হয়েছে
যদি আমরা স্কিমেটিকে যাই যে ভাই পুল আপ রেজিস্টার কোন জায়গায় বুঝবো ভোল্টেজটা কোথায় ইনপুট হইব, তো স্কিমেটিকের ভিতরে দুইটা রেজিস্টার দেখুন। হ্যাঁ, আপনি মনে মনে একটু ধরে নেন এই রেজিস্টারটা নাই, মনে মনে ধরে নেন, অথবা যদি ধরেন আছে তাহলে মনে করেন এই জায়গাতে আছে, ধরুন এই জায়গাতে এই রেজিস্টারটা আছে, আর মনে মনে ধরে নিতে পারেন বা নাই। আচ্ছা যাক, এখন ভোল্টেজটা কোথায় আসছে, R1 রেজিস্টার কোনটা আর R2 রেজিস্টার কোনটা? R2 রেজিস্টার যেটা এক প্রান্ত গ্রাউন্ডের সাথে থাকে সেটা হচ্ছে R2 রেজিস্টার, আর R1 রেজিস্টার হচ্ছে যেটার মধ্যে ভোল্টেজ ইনপুট হয় ওইটা হচ্ছে R1 রেজিস্টার। তো দেখুন এই দুইটা কিন্তু সিরিজে কানেক্ট হয়েছে, এই দুইটা রেজিস্টার কি সিরিজে কানেক্ট হয়েছে। আমি যদি বিট ম্যাপে আপনাদেরকে দেখাই, যেমন এটা হচ্ছে R310, R310 আর হচ্ছে R301, দুইটা একসাথে সিরিজে কানেক্ট হয়। আমরা বিট ম্যাপে যাই, বিট ম্যাপে যাওয়ার পর এই যে দেখুন R301 আর হচ্ছে R310 এই যে সিরিজে কানেক্ট হয়েছে। এটা হচ্ছে আমরা যেটা এতক্ষণ বললাম যে এটা হচ্ছে R2 রেজিস্টার, এটা হচ্ছে R1 রেজিস্টার। তো এটার ভোল্টেজটা কিন্তু দেখা গেছে এই প্রান্তে এসে লাগবে, এখান থেকে একটা ভোল্টেজ আসছে, এই যে এই জায়গা থেকে একটা ভোল্টেজ আসছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই 22 নাম্বার পিন থেকে একটা ভোল্টেজ আসছে, আসার পর এখানে এই পুল আপ রেজিস্টরে লাগছে, পুল আপ রেজিস্টরের এই প্রান্তে লাগছে, লাইগা এখান থেকে ভোল্টেজটা এই প্রান্তে আসছে, আসার পর কিছু ভোল্টেজ গ্রাউন্ডে পাঠিয়ে দিছে আর বাদ বাকি ভোল্টেজটাকে 11 নম্বর পিনে দিছে। সেটা হচ্ছে আমাদের স্কিমেটিক এভাবে হয়েছে এটাতে। তো এখন আমি যে ড্রয়িংটা করছি, আমি যদি এটা দেখাই যে এখন আমরা কত ভোল্টেজ পাবো, তো আমরা প্রথমে দেখলাম যে R1 রেজিস্টরে আমরা তো জানি না কত ভোল্টেজ থাকবে, আমরা মাল্টিমিটার দিয়ে আমরা এই মুহূর্তে দেখা গেছে যেহেতু আমার কাছে বুট নেই সেই ক্ষেত্রে আমি চেক দিতে পারছি না। তো এখানে আপনারা যেটা করবেন, এই জায়গাতে এটা যেহেতু পুল আপ রেজিস্টার, এখানে ইনপুট ভোল্টেজ আসছে, এখানে আপনাকে চেক দিতে হবে যে ভোল্টেজ কত আছে, তারপরে কিন্তু আপনি বাইর করতে পারবেন যে আপনার এখানে আউটপুট কত হচ্ছে। ঠিক আছে, তো এখানে যখন ইনপুট ভোল্টেজটা আমরা পাবো, ধরুন এক্সাম্পল দিচ্ছি 3.8 ভোল্টেজ আমরা এখানে পাইলাম, এই রেজিস্টারের প্রান্তে 3.8 ভোল্টেজ পাইলাম। তো 3.8 ভোল্টেজ পাওয়ার পর যখন এই R2 রেজিস্টার ডিসকানেক্ট থাকে, ধরুন ব্যাটারির ক্ষেত্রে যেটা বুঝাচ্ছি, যদি এটা ডিসকানেক্ট থাকে তাহলে এখানে 3.7 বা 3.6 এরকম একটা ভোল্টেজ পাবো। হ্যাঁ, তো যখন R2 রেজিস্টার কানেক্ট হবে তখন কিন্তু ওই অধিকাংশ ভোল্টেজ গায়েব হয়ে যাবে, যাওয়ার পর কতটুকু ভোল্টেজ এখানে সিপিইউতে পাঠাবে সেটা এখন আমরা বাইর করব। তো তার জন্য আমরা যেটা করব, অনলাইন একটা ওয়েবসাইটে আসলাম যেটা হচ্ছে ডিভাইডার সার্কিট, প্রথম লিঙ্কে আসলাম, আসার পর দেখুন এখানে লেখছে যে ইনপুট ভোল্টেজ ইনপুট। তো আমরা ইনপুট ভোল্টেজ কত হয়েছিল মনে আছে আপনাদের, সেটা হচ্ছে 3.8। তো আমরা ইনপুট ভোল্টেজটা এখানে আমরা লিখে দিচ্ছি, ধরুন 3.8, 3.8, এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ। তো আমি R1 R2 কেন লিখলাম, ওই যে দেখেন এখানে লেখা আছে R1, এখানে লেখা আছে R2। R2 হচ্ছে যে রেজিস্টারটা গ্রাউন্ডের সাথে জড়িত সেটার কিলো ওহমস এখানে বসাবো, আর R1 হচ্ছে যেটা সিরিজে আছে যেটার মাধ্যমে ভোল্টেজ ইনপুট হইছে সেটা এখানে বসাবো। তো তার আগে যেটা করতে হবে, যেহেতু আমরা এখানে আমাদের রেজিস্টারের মানগুলো দিয়ে দিছি, হ্যাঁ, এটা কিলো ওহমস, এটাও কে দিয়ে কিলো ওহমস। হ্যাঁ, তো এই দুইটা হচ্ছে কিলো ওহমস, R1 কিলো এবং কি R2 কিলো। তো সেই ক্ষেত্রে আমরা ওই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দুইটা অপশন পাবো, ওহমস দেওয়া থাকবে, এখান থেকে আমরা কিলো ওহমসে পরিণত করব, দুইটাতে আমরা কিলো ওহমস দিয়ে দিচ্ছি। তো আমরা আবারও ডুইং এ যাচ্ছি, যাওয়ার পর আমরা দেখছি যে R1 যে রেজিস্টারটা যেটা হচ্ছে পুল আপ রেজিস্টার সেটা ছিল 100 কিলো ওহমস। তো আমরা ওইখানে 100 কিলো ওহমস দিয়ে দিব, এই যে দেখুন এখানে আমরা R1 এ 100 দিয়ে দিব। হ্যাঁ, 100 দিয়ে দিলাম, এখানে কিলো ওহমস আছে, কিলো ওহমস সেট করে দিছি। আর R2 যে রেজিস্টারটা এখানে যদি আমরা দেখি, ব্যাটারি কানেক্ট হওয়ার পর কিন্তু R2 রেজিস্টারটা কাজ করে, যদি এটা ব্যাটারির ক্ষেত্রে হয় মানে ব্যাটারি কানেক্টরের ক্ষেত্রে হয়। তো R2 রেজিস্টারটা যখন কাজ করে তখন R2 রেজিস্টার হচ্ছে 10 কিলো ওহমস। তো আমরা এখানে লিখবো R2 10 কিলো, শুধু 10 লিখে দিব কারণ কিলো ওহমস এখানে আছে। এখন আমাদের এখানে দেখুন লেখাটা কিন্তু ক্যালকুলেট লেখাটা আসছে, এখানে আমরা যখন ক্লিক করব আউটপুট ভোল্টেজ কত হচ্ছে সেটা আমরা দেখতে পারবো। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 0.34 ভোল্ট, মানে 0.34 ভোল্ট, মানে 1 ভোল্টের আরো অনেক কম, 1 ভোল্টের আরো অনেক কম। তো এটা কোথায় পাচ্ছি, 0.34 সম্ভবত, দেখি আবার একটু, হ্যাঁ 0.34 মানে 0.34 ভোল্ট আউটপুট হচ্ছে এই লাইনে। এখন আমরা এখানে লিখতে পারি যখন আমাদের ব্যাটারি কানেক্ট হবে তখন এখানে 0
0.34 ভোল্ট, এটা হচ্ছে আউটপুট হচ্ছে। তো এখন সিপিইউ বুঝতে পারে যে না, এখন ব্যাটারি কানেক্ট হয়েছে, এই কারণে আমাদের এখানে আউটপুট ভোল্টেজ আমি 0.34 ভোল্ট পাচ্ছি। হ্যাঁ, 0.34 ভোল্ট। যদি R2 রেজিস্টর কানেক্ট না হতো তাহলে কিন্তু এখানে 3.8 এর জায়গায় 3.7 অথবা 3.6 ভোল্ট এই সিপিইউতে ঢুকতো। আর সিপিইউতে ঢুকলে যখন এই R2 রেজিস্টরটা ধরুন আপনার ব্যাটারি থেকে গায়েব হয়ে গেছে বা R2 রেজিস্টরটা লজিক থেকে গায়েব হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে যেটা হইতো গায়েব হয়ে গেলে সিপিইউতে সরাসরি 3.8 ভোল্টেজের কিছু কম ভোল্টেজ সিপিইউতে ঢুকতো। তখন সিপিইউ বুঝতে পারতো যে এটা অস্বাভাবিক। তখনই দেখা গেছে টেম্পারেচার হাই এরকম চার্জিং এ লেখা আসতো, চার্জিং ইরোর যে সমস্যাগুলো আসে। তো এই ডিভাইডার সার্কিটের কারণে কিন্তু মূলত সমস্যাগুলো আসে। তো ওইখানে অস্বাভাবিক সিপিইউ যখন দেখতে পারে যে এখানে ওভার ভোল্টেজ আসছে, তো যেই কারণে ওইখান থেকে একটা সিগন্যাল পাঠাই দেয় ডিসপ্লের মাধ্যমে যে ওভার ভোল্টেজ বা টেম্পারেচার হাই এরকম কিছু যখন আমাদের সামনে সিম্বল আসে, তখন আমরা বুঝতে পারি হয়তোবা ব্যাটারি খারাপ বা দেখা গেছে ফোনের সমস্যা আছে। অনেকে এগুলো না বুঝে এই জায়গায় হিট দেই, ওই জায়গায় ক্লিন করি, ওই জায়গা পরিষ্কার করি বা ওই জায়গায় আইসি চেঞ্জ করে দেই। বিষয়টা ওইরকম না, আপনাকে আগে ডিভাইডার সার্কিট বুঝতে হবে। তো যখন আপনি ডিভাইডার সার্কিটটা বুঝবেন তখন আপনার কাজ কিন্তু খুব সহজভাবে করতে পারবেন। তো দেখুন এখানে যখন R2 রেজিস্টারটা কানেক্ট হয় তখনই কি হয়, 0.34 ভোল্ট এই সিপিইউ পায়। আর তখনই সিপিইউ বুঝতে পারে না এবার ঠিক আছে, এবার ঠিকঠাক মতে কাজ করছে, তখন সিপিইউ সঠিকভাবে ফোনটাকে চার্জ করে যাচ্ছে। এই হচ্ছে ডিভাইডার সার্কিটের কাজ। আমরা যদি দেখা গেছে এখানে যদি আমরা একটু স্কিমেটিকে যদি আমরা যাই, স্কিমেটিকে গিয়ে যদি আমরা দেখি যে আমি বলেছিলাম যে এটা হচ্ছে পুল আপ রেজিস্টার, এটা হচ্ছে পুল ডাউন রেজিস্টার। পুল ডাউন হচ্ছে ওই বাড়তি ভোল্টেজটাকে কি করে গ্রাউন্ডে দিয়ে দেয়, মানে গ্রাউন্ডের দিকে পাঠাই দেয়। হ্যাঁ, তো এখানে এই পুল আপে ধরুন একটা ভোল্টেজ আসছে, ধরুন এখানে আমি ধরলাম 2.8 ভোল্টেজ আসছে। তো 2.8 ভোল্টেজ যদি এখানে আসে, ধরলাম বলতে আমি সেটা বোঝাতে চাচ্ছি আপনি যখন ব্যাটারি কানেক্ট দিবেন বা চার্জার কানেক্ট দিবেন, দেওয়ার পর এখানে যে ভোল্টেজটা পাবেন সেটা দিয়ে আপনাকে ক্যালকুলেট করতে হবে যে এখানে কত ভোল্টেজ আসার কথা বা ওই ভোল্টেজটা আসছে কিনা, এখান থেকে আসছে কিনা। তো সেই ক্ষেত্রে ধরুন এই জায়গাতে আপনি 2.8 ভোল্টেজ আপনি পাইলেন, এটা হচ্ছে পুল আপ রেজিস্টরে। তো আমরা যদি স্কিমেটিকে যাই, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি এই রেজিস্টরে 2.8 ভোল্টেজ ইন হয়েছে। ইন হওয়ার পর এখানে যদি আমরা দেখি একটা রেজিস্টর হচ্ছে 10 কিলো ওহমস, ওইটাও হচ্ছে 10 কিলো ওহমস। তো ধরুন 2.8 ভোল্টেজ এখানে ইনপুট হয়েছে। তো এখন 11 নম্বর পিন কত ভোল্টেজ পাইতে আছে সেটা আমার দেখার বিষয়। তো আমি যেটা করব, আমরা এখানে যাব, যাওয়ার পরে আমরা প্রথমে ভোল্টেজটাকে সিলেক্ট করব 2.8 আর নিচে লিখবো দুইটা যেহেতু 10 কিলো ওহমস, দুইটাই আমরা 10 কিলো দিয়ে দিলাম। কিলো ওহমস আগে থেকে সিলেক্ট করা আছে আর 10 দিয়ে দিলাম। এখন ক্যালকুলেট করার পর দেখতে পাচ্ছেন 1.4 ভোল্ট। তো এখন আমরা যেটা করতে হবে, আমাদের যখনই আমরা দেখব যে এখানে 2.8 আছে আর এখানে 10 কিলো, এখানে 10 কিলো বা এখানে যেই মান দেওয়া থাকবে মান অনুযায়ী এখানে ক্যালকুলেট করার পর যে ভোল্টেজটা অবশিষ্ট এখানে দেখাইবে সেটা আমাদের এই ডিভাইডার সার্কিটের আউটপুটে পাইতে হবে। আর আউটপুট হচ্ছে কোনটা, মাঝখান থেকে দুইটা রেজিস্টরের মাঝখান থেকে যেই জায়গাতে যাবে সেটা হচ্ছে আউটপুট। দুইটা রেজিস্টরের মাঝখান থেকে আমরা এখানে যদি চেক দেই তাহলে আমরা 1.4 ভোল্টেজ পাওয়ার কথা। যদি 1.4 না পাই, হ্যাঁ ধরুন এখানে 2.8 পাইছি, এখানে 2.8, এখানেও 2.8 বা 2.7, তাহলে বুঝতে হবে R2 রেজিস্টর খারাপ হয়ে গেছে, ঠিক আছে, বা এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট নাই, ওপেন হয়ে গেছে, খুলে গেছে, যে কারণে এখানে এই ভোল্টেজটা আসার পরে সরাসরি এখানে 2.8 বা 2.7 পাচ্ছি, R2 রেজিস্টর কাজ করছে না। আর যদি ধরুন এখানে 2.8 না থাকে, এখানে ইনপুট ভোল্টেজ না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিভাইডার সার্কিট কাজ করবে না। সেই ক্ষেত্রে আপনার আগে শিওর হতে হবে যে এই লাইন কোথায় গেছে। তখন আপনাকে যেটা করতে হবে, বিট ম্যাপে এসে দেখতে হবে এই লাইনটা কোথায় গেছে। আপনাকে এসে দেখতে হবে যে এই লাইনটা আমার এই পিন থেকে গেছে, তার মানে এই কম্পোনেন্টে ভোল্টেজ আছে কিনা দেখতে হবে। যদি এই কম্পোনেন্টে ভোল্টেজ না থাকে, তাহলে যেহেতু এটা একটা আইসি থেকে ভোল্টেজটা তৈরি হচ্ছে, তার মানে আপনাকে বুঝতে হবে এই আইসিটাই খারাপ। কারণ এই আইসি থেকে ভোল্টেজ তৈরি হয় এবং কি এই আইসিতে ইন হচ্ছে, এই আইসি থেকে তৈরি হইয়া এই আইসিতে ভোল্টেজটা ইন হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি এই আইসি থেকে ভোল্টেজ তৈরি না করতে পারে তাহলে অবশ্যই আইসি খারাপ। আর যদি ভোল্টেজটা অন্য কোথাও থেকে আসে তাহলে আপনি অন্য জায়গাতে গিয়ে দেখেন ওই জায়গাতে ভোল্টেজ আছে কিনা। যদি থাকে, এখানে ভোল্টেজ না থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে ভোল্টেজটা মিসিং হয়ে গেছে।
লাইন ব্রেক হয়ে গেছে, তখন আপনি ওইখান থেকে তার জাম্পারিং করে আইনা এখানে জাম্পার করে দেন, তাহলে ভোল্টেজটা এখানে চলে আসবে। আর এখানে চলে আসলে এই পুল আপ রেজিস্টার দিয়ে এই পারে ভোল্টেজ আসছে, আর আসার পরে R2 রেজিস্টার কাজ করতেছে, এবং কি যে ভোল্টেজটা যাওয়ার কথা এখানে ওই ভোল্টেজটা সুন্দরভাবে চলে যাবে। আর ধরুন এখানে ভোল্টেজ 2.8 আসছে, কিন্তু এই প্রান্তে আপনি পুল আপ রেজিস্টারের এই প্রান্তে কোনো প্রকার ভোল্টেজ পাচ্ছেন না। আমি যদি একটু ড্রয়িংয়ে যাই, ধরুন 3.8 এই জায়গাতে ভোল্টেজ আসছে, কিন্তু এই জায়গাতে কোনো ভোল্টেজ নেই। তার মানে আপনি বুঝতে হবে R1 যে রেজিস্টার আছে 100 কিলো ওহমসের, এই রেজিস্টারটা খারাপ হয়ে গেছে। আর খারাপ হওয়ার কারণে এখানে কোনো আপনি ভোল্টেজ পাচ্ছেন না। আপনি ক্লিয়ার বুঝতে পারছেন? যদি এই রেজিস্টার খারাপ থাকে, এই প্রান্তে ভোল্টেজ থাকবে, এই প্রান্তে থাকবে না। আর যদি এই লাইন মিসিং থাকে, মানে পাওয়ার আইসি থেকে যেই লাইন আসছে বা যেই আইসি থেকে এই ভোল্টেজটা আসার কথা, যদি এখানে যদি ভোল্টেজে না থাকে, তাহলে আপনার ডিভাইডার সার্কিট কাজ করবে না। আপনাকে আগে ভোল্টেজ ঠিক করতে হবে। ভোল্টেজ ঠিক করলে R1 রেজিস্টার মানে পুল আপ রেজিস্টার যখন কানেক্ট হবে, হওয়ার পর দেখা গেছে এই ভোল্টেজ ওই পারে অবশ্যই চলে যাবে যদি R1 রেজিস্টার ঠিক থাকে। আর যদি R2 রেজিস্টার ঠিক থাকে, তাহলে যেই ভোল্টেজ গ্রাউন্ডে পাঠানোর কথা ওই ভোল্টেজটাকে গ্রাউন্ডে পাঠিয়ে বাদ বাকি ভোল্টেজটাকে আপনাকে সিপিইউতে হলে সিপিইউতে বা কোনো নির্ধারিত জায়গায় যদি প্রয়োজন হয় নির্ধারিত জায়গায় পাঠিয়ে দেয়। তো এখন আসুন আমরা কিন্তু এই পুল আপ রেজিস্টারের বিস্তারিত জানলাম। তো আমি আপনাদের মাঝে আরেকটা বিষয় একটু শেয়ার করতে চাই। ধরেন আপনার আমরা যেটা জানি, যদি আমরা এখানে একটা জিনিস এলসিডিটা ওপেন করে দেখাই, এলসিডি লাইট হয়তোবা যদিও বা আমরা এটার ক্লাস দেই নাই, তো সেই ক্ষেত্রে একটু জিনিস আপনাদেরকে বুঝাই, একটু অপেক্ষা করুন। এই যে অনেক সময় কি হয়, আমাদের লাইটিং এর লাইন সব ঠিক থাকে, লাইটিং এর লাইন ঠিক থাকে, কিন্তু আমাদের ডিসপ্লে আসে না নতুন ডিসপ্লে লাগানোর পর। তো CAVC লাইনটা যখন ঠিকঠাক মতো কাজ করে না, এই লাইনে যখন ভোল্টেজ ক্রিয়েট হয় না, তৈরি হয় না, তখন কিন্তু এখানে লাইটিং আসে না। তো CAVC বা PWM এই নামটাকে এই যে ইয়াটা আছে, লাইনটা আছে, এটাকে আমরা PWM অথবা CAVC নামে চিনে থাকি। তো সেই ক্ষেত্রে যদি এইটাতে আমাদের CAVC বা PWM লাইনটা যখনই আপনার কাজ না করবে বা ভোল্টেজ তৈরি না হবে, তখন কিন্তু অ্যানোড লাইনে 20 ভোল্ট তৈরি হয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডিভাইডার সার্কিটটা আপনি তৈরি করে এখানে ইউজ করতে পারেন। যে এটা বলতে পারেন যে ভাই কিভাবে, সেই ক্ষেত্রে আপনার যেটা তৈরি দরকার হবে, যেমন CAVC বা PWM লাইনে স্লিপিং মোডের ভোল্টেজ থাকে। স্লিপিং মোডের ভোল্টেজ বলতে আমি সেটা বোঝাতে চাচ্ছি, ধরুন পাওয়ার সুইচে যখন ক্লিক করবেন, পাওয়ার সুইচে ক্লিক করার পর দেখবেন স্ক্রিনে আলো আসে, আবার কিছুক্ষণ রাখার পর অটোমেটিকলি আলোটা চলে যায়। তো যখনই আলোটা আসে সেটা হচ্ছে স্লিপিং মোডের আলো, মানে এটা নির্ধারিত একটা সময়ের জন্য আসে, পরবর্তীতে অটোমেটিকলি আলোটা চলে যাবে, মানে ঘুমাই যাবে। তো আপনি গ্রাফিক্স যে ভোল্টেজ আছে, গ্রাফিক্সের যে প্লাস মাইনাস ভোল্টেজ আছে, যারা অ্যাডভান্স লেভেলের কাজ করেন বা যারা বিগিনার, আমরা আস্তে আস্তে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো এই ক্ষেত্রে গ্রাফিক্সের যে 5 ভোল্ট আছে, আপনারা চাইলে এখানে 5 ভোল্ট ইন করে দুইটা রেজিস্টার কম্পেয়ার করে, সেই ক্ষেত্রে এখানে 1 থেকে 1.1 ভোল্ট অথবা 1.8 ভোল্ট পর্যন্ত, এই লাইনে 1.1 থেকে 1.8 ভোল্ট পর্যন্ত তৈরি হয়। তো ওই ক্ষেত্রে যদি আপনার তৈরি না হয়, অটোমেটিকলি ডিসপ্লে কানেক্ট করার পরে আপনারা ডিভাইডার সার্কিট ব্যবহার করে, ওই যে দেখা গেছে আপনার এই যে বিএসপির যে লাইন আছে 5 ভোল্ট, ওইখান থেকে 5 ভোল্ট নিয়ে ডিভাইডার সার্কিট তৈরি করে 1.2 ভোল্ট 1 বা 1.1 ভোল্ট বা 1.78 যাই দেন, 1.8 এর ভিতরে থাকতে হবে, ওই ভোল্টেজটা এখানে ইন করলে ডিসপ্লে কানেক্ট করার পর আপনাদের ডিসপ্লেতে আলো চলে আসবে। এই হচ্ছে ডিভাইডার সার্কিটের মানে মূল কাজ। ডিভাইডার সার্কিট দিয়ে আমরা এইসব ধরনের কাজ করে থাকি যখন আমাদের এই ভোল্টেজটা প্রয়োজন হয় বা যে জায়গাতে ডিভাইডার সার্কিট প্রয়োজন হয়। তো দর্শক, আজকের ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে, আমরা আর লং করতে চাচ্ছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।